প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। রতন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আলোচনায় যাবার আগে আজকে সংবাদপত্রগুলোর প্রধান শিরোনামগুলো একটু দেখে নিব। আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম, এলডিসি উত্তরণ ৩ থেকে ৫ বছর পেছানোর দাবি ব্যবসায়ীদের। গণভোট, জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করা নিয়ে আলোচনা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক, আলোচনায় আসে গণভোটের বিষয়। তারপরে আমার হাতে রয়েছে আমার দেশ পত্রিকা। আমার দেশের প্রধান শিরোনাম, অদৃশ্য শক্তির কারসাজিতে বহাল আদানির চুক্তি। দৈনিক ইত্তেফাক, খুনোখুনিতে আলোচনায় ফটিকছড়ি। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, দুবার সমাধান হয়েছে দাবি পাকিস্তানের, দ্বিমত ঢাকার। ৭১-এর অমীমাংসিত বিষয়, বৈঠকের দৃষ্টিভঙ্গি এক ছিল, মতভেদ ছিল নিজ-হাকদার উপপ্রধানমন্ত্রী পাকিস্তান। ৫৪ বছরের সমস্যা একদিনের বৈঠকে সমাধান হবে না, তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ। দৈনিক ইনকিলাব, এ সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের রোডম্যাপ, ইসির প্রস্তুতি চূড়ান্ত। ফ্যাসিস্ট দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, ফ্যাসিস্টের দূষরদের সঙ্গে বিএফআইইউর প্রধানের সখ্য, জব্দ হিসাব খুলে ১০০ কোটি টাকা উত্তোলন। যুগান্তরকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার, আমার সফর সম্পর্কে নতুন সূচনা আনবে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ফেরানো গেল না একজনও, রোহিঙ্গা ঢলের আজ ৮ বছর। দৈনিক কালবেলা, স্বাস্থ্যের কেনাকাটায় অস্বাস্থ্যকর চর্চা, সরবরাহের আগেই বিল, গুদাম থেকে নষ্ট হচ্ছে সরঞ্জাম, প্রতিযোগিতাহীন টেন্ডারে কম মূল্যের নিম্নমানের সামগ্রী, একক দরদাতার সঙ্গে চুক্তি। দৈনিক নয়া দিগন্ত, জাতিগত নিধনের ৮ বছরেও বদলায়নি রোহিঙ্গাদের ভাগ্য। দৈনিক কালের কণ্ঠ, বাড়ছে সংকট, কমছে সহযোগিতা, রোহিঙ্গা ঢলের ৮ বছর, মাদক সন্ত্রাসে বেপরোয়া রোহিঙ্গা। দৈনিক মানবজমিন, প্রশাসনের চাপে ৪ বার বদলানো হয় আবু সাঈদের ময়নাতদন্ত প্রতিবেদন, চিকিৎসকের জবানবন্দি। দেশ রূপান্তর, ৪৬ লাখ মামলার গোলক ধাঁধা, অমীমাংসিত বিষয় সমাধানে ফের একমত, তৌহিদ ইসহাক বৈঠক। দৈনিক বণিক বার্তা, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, হাজার হাজার কোটি টাকা ব্যয়ের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সিংহভাগ আসন থাকছে ফাঁকা। দ্য ডেইলি স্টার, রোহিঙ্গা ইনফ্লাক্স, 8 years on repatriation still elusive. News, 8 years of Rohingya influx, crisis worsens as non-returns more enter. তো রতন ভাই, এই ছিল সংবাদপত্রগুলোর প্রধান শিরোনাম। আমরা একটু আলোচনায় যেতে চাই। প্রথমেই দৈনিক প্রথম আলো যেটি করেছে, এলডিসি উত্তরণে ৩ থেকে ৫ বছর পেছানোর দাবি ব্যবসায়ীদের। তো কেন ৩ থেকে ৫ বছর পেছাতে হবে, কি মনে করেন? ধন্যবাদ। শুনলে একটু বিভ্রান্তিকর মনে হয়। একটা দেশ এলডিসি থেকে উত্তরণে যাবে, তার মানে আমাদের সক্ষমতা বাড়ছে, আমাদের উৎপাদন বাড়ছে, আমাদের মাথাপিছু আয় বাড়ছে, এবং এর দেশ আমরা এখন আর নিম্ন আয়ের দেশ নয়, আমরা একটা মধ্যম আয়ের দেশে যেতে চাচ্ছি। তো এতে আপত্তি থাকবে কেন? আপত্তিটা এই জায়গায় যে আমাদের দেশের এই যে স্বাধীনতার সময় আমাদের জিডিপি ছিল $9 বিলিয়ন, সেখান থেকে আমরা $450 বিলিয়ন দেশে উন্নীত হয়েছি। মাথাপিছু আয় $110 থেকে এখন $2,840 উন্নীত হয়েছি। এগুলো আপাত দৃষ্টিতে শুনতে ভালো, কিন্তু এই যে জিডিপি বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি, তার সুফল আমাদের সাধারণ মানুষের জীবনে কি আছে? আমাদের শ্রমিক, কর্মচারী, সাধারণ মানুষ, তারা জিডিপি শোনে, কিন্তু পকেটে তো তাদের টাকা থাকে না, তাদের বেতন তো বাড়ে না, তাদের মজুরি তো আমাদের মাথাপিছু আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এখন যখন মধ্যম আয়ের দেশে আমরা যাচ্ছি, তখন দুটো প্রশ্ন এখানে আসতে পারে। একটা, মধ্যম আয়ের দেশে নাগরিকদের সুবিধাটা কি মধ্যম পর্যায়ে উন্নীত হবে? শ্রমিকদের মজুরি কি আগের তুলনায় বাড়বে? অথবা বিদেশে রপ্তানি করার জন্য আমাদের মালিকরা যে ধরনের সুবিধা পেতেন, বিশেষ করে ইউরোপে ইবিএ, এভরিথিং বাট আর্মস, এই চুক্তি অনুযায়ী যে তারা নানা ধরনের সুবিধা পেতেন, মধ্যম আয়ের দেশ হলে তো ওই সুবিধাটা পাবেন না।
ফলে তাদের মাথায় দুটো চিন্তা, একটা হচ্ছে যে স্বল্প মজুরির এই দেশে শ্রমিকদের মজুরি তারা বাড়াতে চান না, 2 নম্বর হচ্ছে বিদেশে রপ্তানি করার ক্ষেত্রে যে ধরনের সুবিধা আছে সেই সুবিধাটা হাতছাড়া করতে চান না, আর 3 নম্বর একটা হিডেন এজেন্ডা আছে যে সরকারের কাছ থেকেও নানা ধরনের সুবিধা পাওয়া যায়, রপ্তানি প্রণোদনার নামে একটা সুবিধা পাওয়া যায়। ফলে বিশেষত আপনি দেখবেন ব্যবসায়ীদের মধ্যে যারা গার্মেন্টস রপ্তানি করে, যারা গার্মেন্টস পণ্য, তারা একটু চাইছে যে এলডিসি উত্তরণ আমাদের এখনই দরকার নেই, আরও 3 বছর আমরা যেন নানা ধরনের সুবিধাটা পেতে পারি। তারা 5টা কারণ দেখিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের শুল্ক আঘাত মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়ন সহ আসিয়ান দেশভুক্ত জোট এবং মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ নিশ্চিত করা যাবে, এর মধ্যে অন্যতম। তার মানে হচ্ছে আমাদের গার্মেন্টস রপ্তানির ক্ষেত্রে 65% রপ্তানি হয় আমাদের ইউরোপিয়ান দেশগুলোতে, আর আমেরিকাতে যে রপ্তানিটা হয় তার উপর যে শুল্ক আঘাত, খেয়াল করে দেখুন আমেরিকার শুল্ক আঘাত কিন্তু শুধু বাংলাদেশের উপর না, গার্মেন্টস এক্সপোর্ট করে যতগুলো দেশ, সেটা কম্বোডিয়া, ভিয়েতনাম, ভারত, শ্রীলঙ্কা, এই সব কটা দেশের সঙ্গে আছে, পাকিস্তান তার উপরে আছে, তুরস্ক এর উপরে আছে। ফলে শুধু তো এককভাবে বাংলাদেশের উপর শুল্কের আঘাতটা আসেনি। দ্বিতীয়ত আপনি গত পরশুদিনের খবর দেখেছেন, ইতিমধ্যে 23% ক্রয় আদেশ বেড়েছে। আর একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, চীনে শ্রমিকদের মজুরি অনেক বেশি, বাংলাদেশে চীনের মজুরি 3/1 মজুরি দিয়ে বাংলাদেশে কাজ করানো যায়। ফলে অনেক গার্মেন্টস কিন্তু চীনা মালিকরা যেমন কম্বোডিয়াতে কারখানা স্থাপন করেছে, চীনা মালিকদের কিছু বিনিয়োগ এখন বাংলাদেশেও হবে, এরকম একটা সম্ভাবনার কথা অনেকে বলছে। এমনকি বাংলাদেশে মালয়েশিয়া পর্যন্ত আমাদের ইপিজেডে বিনিয়োগ করতে চায়। তার মানে এটা সবার টার্গেট কিন্তু আমাদের কম পয়সায় শ্রমিক খাটানো যায় এইটা। তো এখন তারা যেটা বলছেন যে যুক্তরাষ্ট্রের শুল্কের আঘাত মোকাবেলা করবেন, এইটাও কিন্তু একটা কথা এরকম যে আঘাতের সুবিধাটা নিতে চান। আঘাতের বিনিময়ে প্রস্তুতিটা কি দরকার ছিল? আমাদের 54 বছর ধরে আমাদের এই দেশটা ক্রমাগত রপ্তানি বাড়াচ্ছে, এবং বিশেষ করে 78 সালের পর থেকে আমাদের গার্মেন্টস রপ্তানি যখন শুরু হলো, আমাদের সব ডিম তো এক ঝুড়িতে রাখা হচ্ছে। আমাদের রপ্তানি আয়ের প্রায় 82% আসে গার্মেন্টস থেকে। রপ্তানি বহুমুখীকরণের নানা কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের রপ্তানির জন্য যে প্রধান প্রধান জায়গা, যেমন চামড়া ছিল, আমাদের চা ছিল, আমাদের অন্যান্য কাঁচামাল কৃষিজাত পণ্য ছিল, এগুলোর দিকে নজরটা না দিয়ে পুরোটা যেহেতু গার্মেন্টস নির্ভর করা হয়েছে, এখন এই গার্মেন্টসটা কখনো কখনো আমাদের একটা ঝুঁকিপূর্ণ খাত, কখনো কখনো এটাই হচ্ছে সরকারের উপর চাপ প্রয়োগের খাত। এবং ঝুঁকি হোক আর সরকারের উপর চাপ হোক, প্রধান চাপটা গিয়ে পড়ে কিন্তু শ্রমিকদের উপরে, যে তাদের মজুরি বাড়ানো যাবে না। ফলে এটাও এই যে এখন আমরা যেটা বলছি যে এলডিসি উত্তরণ এখন আমরা করতে চাই না, তার মধ্যে একদিকে মালিকদের এই বিষয়টা আছে, আর একটা আছে আমাদের দেশটা যদি মধ্যমায়ের দেশে চলে যায়, বাংলাদেশে বহু ধরনের দেশি বিদেশি এনজিও আছে, তারা দেশের দারিদ্র্যকে তাদের সামনে আনতে পারবে না। তখন হবে কি, দারিদ্র্যকে দেখিয়ে যে নানা ধরনের সহায়তামূলক হয়, যেমন এর আগের সরকারে আমরা দেখছি না যে জলবায়ু প্রকল্পের নামে, জলবায়ু সহায়তার নামে কত টাকা এসেছে। আমরা তখন ব্যঙ্গ করে বলতাম এই টাকার কিছু জলে ভেসে গেছে, কিছু বায়ুতে উড়ে গেছে, কিন্তু এই টাকাটা খুব একটা কাজে লাগে নাই। যখন একটা দেশ মধ্যমায়ের দেশে যাবে, তখন এই ধরনের দরিদ্র মানুষ দেখিয়ে সহায়তা নিয়ে সেই টাকা দিয়ে নানা ধরনের প্রকল্প করাটাও কিন্তু একটু বন্ধ হয়ে যাবে। ফলে এটার পুরোটা কিন্তু দেশের স্বার্থের চাইতেও একটা গোষ্ঠীর স্বার্থটা এখানে প্রধান। দৈনিক আমার দেশের একটি প্রধান শিরোনাম যেটি অদৃশ্য শক্তির কারসাজিতে বহাল আদানির চুক্তি। তো বিশ্বের বিভিন্ন দেশে আদানি ধরা খেলেও ব্যতিক্রম শুধু বাংলাদেশ, এবং আরও বলা হচ্ছে যে সরকারের ভেতরের সুবিধাভোগীরা সক্রিয় রয়েছেন। আদানির সঙ্গে যে চুক্তিগুলো হয়েছিল, তখন আমরা কিন্তু বিশেষ করে বাসদের পক্ষ থেকে এবং বামপন্থীদের পক্ষ থেকে বারবার বলেছিলাম যে কেন বিদ্যুৎ কেনার জন্য এই ধরনের চুক্তি করতে হবে। বিদ্যুৎ উৎপাদন হবে ভারতে, আর বিদ্যুৎ ব্যবহার হবে বাংলাদেশে। জ্বালানি নির্ভরতার এই ধরনের দৃষ্টান্ত কিন্তু খুব ভালো ফলাফল নিয়ে আসে না। তার সঙ্গে যুক্ত হলো বিদ্যুতের দাম, এর সঙ্গে আরেকটা যুক্ত হলো যে আদানি বাংলাদেশে রপ্তানি করবে, এই জন্য সে সোলার বিদ্যুৎ উৎপাদন করার দিকে চলে গেল। এবং আমরা তখন বললাম যে ভারত যে অর্থনৈতিক, যে ভৌগোলিক কাঠামোর উপর দাঁড়িয়ে সোলার প্যানেল তৈরি করছে, বাংলাদেশেরও তো আমরা সূর্যের আলো আপতনের হার ওই রকমই। তাহলে আমাদের এখানে সোলার বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে মনোযোগীটা হচ্ছে না কেন?
আর যখন মনোযোগ দিতে যায় সব 3 ফসলি জমির উপরেই সোলার প্যানেল করার ব্যাপারে আগ্রহটা কেন? আমরা তখনও বলেছিলাম যে বিদ্যুতের মতো একটা ক্ষেত্রে, জ্বালানির মতন ক্ষেত্রে কখনো পরনির্ভরশীলতা ভালো ইঙ্গিত বহন করে না। এটার ফলাফল আমরা দেখেছি। এখন আদানির সঙ্গে চুক্তিটা বাতিল করতে পারছে না কেন? বাতিল করতে পারছে না দুটো কারণে। এক হচ্ছে যে তাহলে হঠাৎ করে 1500 থেকে 2000 মেগাওয়াট বিদ্যুতের সাপ্লাইটা কোথা থেকে আসবে? এটা কোনো একটা দিক। কারণ ক্রমাগতভাবে একটা দেশকে যদি পঙ্গু করে রাখা হয়, রেখে তারপরে বলল এখন তুমি দৌড়াও, তাইলে কি সে দৌড়াতে পারবে? তাহলে আমাদের এই গত 1 বছরেও আমরা খুব ভালো কোনো পরিকল্পনা কিন্তু নিতে দেখি নাই। যদিও এই সরকার বলছেন যে এই সমস্ত পরিকল্পনা নেওয়ার ম্যান্ডেট তাদের নাই, ভালো কথা। তাহলে চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়ার ম্যান্ডেট আছে কীভাবে? তা আমাদের তো এই সরকারের সময় কিছু টাস্ক ফোর্সের মাধ্যমে কিছু পরিকল্পনা হতে পারতো যে আমাদের বিদ্যুৎ খাত এবং জ্বালানি খাতটা কীরকম হতে পারে। দেখুন, আমাদের নিজের দেশের গ্যাস এক্সপ্লোরেশন প্রায় 12 বছর ধরে বন্ধ। আমাদের যা আগের মানে উৎপাদিত গ্যাস কিংবা আগের যে অনুসন্ধানকৃত গ্যাস কূপ, সেগুলোর তো সক্ষমতা দিনের পর দিন কমছে। ফলে আমাদের বাড়ছে কি বিদেশ থেকে গ্যাস আমদানি, এলএনজি আমদানি, বিদেশ থেকে তেল আমদানি, বিদেশ থেকে কয়লা আমদানি, মানে জ্বালানির উপর পুরো প্রায় নির্ভরশীল হয়ে পড়লাম একটা দেশ। একটা দেশ যখন জ্বালানির উপর নির্ভরশীল হয়ে পড়ে, তার প্রভাব তো শিল্পের মধ্যে পড়বে, গৃহস্থালী কাজের মধ্যে পড়বে, আমাদের পরিবহনের উপর পড়বে। তাহলে সবচেয়ে আগে নজরটা এই দিকে দেওয়া দরকার না? সেদিকে নজর না দিয়ে শুধু যদি বলি অমুক চুক্তি বাতিল করো, তমুক চুক্তি বাতিল করো, তাহলে কিন্তু মনে হবে যে আমরা তো প্রস্তুতি না নিয়ে আমি বাতিলের দিকে যাচ্ছি। ঠিক উল্টাটাই দেখুন, 2023 সালে ডিপি ওয়ার্ল্ড, আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করেছে আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের চুক্তি কিন্তু আবার কন্টিনিউ করছে বন্দরে। এটার ব্যাপারে কিন্তু আবার কারো কোনো কথা নেই। তা ফলে আদানি হোক অথবা ডিপি ওয়ার্ল্ড হোক, আমাদের দেশের স্বার্থ বিপন্ন করে যে সমস্ত চুক্তি, এই চুক্তিগুলো বাতিল করার উদ্যোগটাও নিতে হবে, পাশাপাশি নিজেদের সক্ষমতাটা বাড়ানোর পদক্ষেপটাও নিতে হবে। আমরা অন্য একটি সংবাদে যাচ্ছি, সেটি হচ্ছে যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন এবং গতকালকে পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে এবং বৈঠকে 6টি চুক্তি ও MOU সই হয়েছে। তো এখন সেখানে অনেকগুলো বিষয় এসেছে। 71-এর অমীমাংসিত ইস্যু দুবার সমাধান হয়েছে বলেছেন ইসহাক দার, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী উপপ্রধানমন্ত্রী। গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়া সহ ঐতিহাসিক দাবিগুলো পূরণের আহ্বান, 1 চুক্তি 5 সমঝোতা স্মারক বললাম। হৃদয় পরিষ্কার করে সামনের দিকে এগিয়ে যেতে বলল পাকিস্তান। তো সব মিলে আপনার মন্তব্য? শেষ থেকে শুরু করি। হৃদয় পরিষ্কার করতে বলেছেন। এখন পাকিস্তানিদের হৃদয়টা কি পরিষ্কার আছে? 71 সালে ছিল, কিংবা এর পরেও কি কখনো ছিল? ফলে হৃদয়টা পরিষ্কার তাদের আগে করা উচিত। আমাদেরকে তো বলা হয়েছিল যে ক্ষমা করো এবং ভুলে যাও। আমরা ক্ষমাও করেছি, ভুলেও গিয়েছি, কিন্তু পাকিস্তান কিন্তু এখনও তার দায়িত্বটা পালন করেনি। ক্ষমা করার দায়িত্বটা আমাদের, দায় শোধ করার দায়িত্বটা পাকিস্তানের ছিল না। আজকেও যে আমরা পত্রিকা যেটা দেখছি যে 2বার নাকি এ ব্যাপারে মীমাংসা হয়েছে। দেখুন, এটাও কিন্তু একটা অসত্য কথা বলা হলো। একটা যদি ইতিহাসে দেখি, 1971 সালের যুদ্ধে গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং যুদ্ধ অপরাধের দায়ে 195 জন পাকিস্তানি সেনা কর্মকর্তা আটকা পড়েছিলেন। তাদের নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে আমরা পদক্ষেপ আশা করেছিলাম, কিন্তু পাকিস্তান তখন বলেছে বাংলাদেশকে ক্ষমা করো এবং ভুলে যাও। তা বাংলাদেশ তাদের বিচার না করে ক্ষমা করে এবং ভুলে গিয়েছে। পৃথিবীর কোনো দেশে কিন্তু এই নজিরটা নাই। যে দেশে যুদ্ধবন্দী আটকা পড়ে, যে দেশে যুদ্ধ অপরাধী হিসেবে যারা আটকা পড়ে, তাদের কিন্তু একটা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিচার হয়। আমরা তো আন্তর্জাতিক আদালত এখন নানা ধরনের বিচারের মধ্যে যুক্ত হয়ে আছে, তা আমরা কিন্তু এই ধরনের কোনো আন্তর্জাতিক আদালত করি নাই। আচ্ছা, এর মধ্যে দুটো ঘটনা দেখুন। 1972 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা সিমলা চুক্তি হয়। একটা অদ্ভুত বিষয় আছে, যুদ্ধটা হয়েছিল পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের। পাকিস্তানের কিন্তু আত্মসমর্পণ করার কথা ছিল বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে, কিন্তু পাকিস্তান তার ইগোর কারণে হোক অথবা ভয়ের কারণে হোক, সে আত্মসমর্পণ করেছে কিন্তু ভারতের কাছে। এইটা আমাদের মুক্তিযুদ্ধে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে আছে। ভারত এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সহযোগিতা করার জন্য 6ই ডিসেম্বর ভারতে যখন আক্রমণ হয় তখন ভারত এখানে যুক্ত হয়, কিন্তু পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করলো ভারতীয় বাহিনীর কাছে। কেন? তারা মনে করলো যে ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করলে তারা জেনেভা কনভেনশনের সুবিধাটা পাবে, তাদের যে 93,000 সেনাবাহিনী সদস্য তারা হয়তো একটু সুরক্ষিত থাকবে। এই প্রথম একটা প্রশ্ন এখানে তৈরি হয়ে গেল। তারপরে হলো 72 সালে দফায় দফায় আলোচনা শুরু হলো। 72 সাল থেকে হতে হতে আমরা দেখলাম যে
ভারতের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের প্রেসিডেন্টের মধ্যে 72 সালের জুলাই মাসের 2 তারিখে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, সেটাকে আমরা সিমলা চুক্তি বলি। সেই চুক্তিতে বলা হয় যে দুই দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে বাংলাদেশ পাকিস্তান, চুক্তি করতেছে ভারত পাকিস্তান, যে দুই দেশের মধ্যে তারা মানে যে সীমান্ত রেখা সেটা ঠিক রাখবে, তারা বন্দি বিনিময় করবেন, তারা পারস্পরিক বন্ধুত্ব এবং সম্প্রীতি জোরদার করবেন। এটা গেল 72 সালে। তারপরে বাংলাদেশ বলল ঠিক আছে, আমরা স্বাগত জানালাম তোমাদের সিমলা চুক্তিকে, এখন আমাদের সঙ্গে এই বিষয়টা আসো। পাকিস্তান তখন বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি, বলে যেহেতু বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি তাহলে বাংলাদেশের সঙ্গে বৈঠকটা কেমন করে হবে। তখন তারা বললেন যে আবার এদিকে লক্ষ লক্ষ আটকে পড়া বাঙালি আছে পাকিস্তানে, আর পাকিস্তানের যারা চাকরি বাকরি করতো তারাও আটকে পড়ে আছে বাংলাদেশে, এদের প্রত্যাবর্তনটা কীরকম হবে? সব মিলে হিসাব করে দেখা গেল প্রায় তার সংখ্যা 30 লক্ষের মতো। আমাদের পাকিস্তানে আটকে পড়া বাংলাদেশে ফেরত আসলো, বাংলাদেশ থেকে কিছু গেল, কিন্তু এখনও দেখুন বাংলাদেশে প্রচুর আটকে পড়া পাকিস্তানি আছে, পাকিস্তান কিন্তু তাদেরকে নেয় নেই। এই মানুষগুলো পাকিস্তানের পক্ষে 71 সালে ভূমিকা পালন করলো, কিন্তু পাকিস্তান কতখানি মানে দায়হীন কাজ করলো, এরা এখনও জেনেভা ক্যাম্পে আটকা পড়ে আছে। এই মানুষগুলো 53 বছর পরেও না বাংলাদেশের নাগরিক হচ্ছে, না পাকিস্তানে ফেরত যেতে পারছে। কয়েক জেনারেশন চলে গেল। পাকিস্তানের এখন হৃদয় পরিষ্কার করা উচিত নয়, এই মানুষগুলোকে তার হৃদয়ে ঠাঁই দেওয়া উচিত নয়, এই মানুষগুলো তো তাদের পক্ষেই একসময় কাজ করেছিল। তো গেল সেটা। তারপরে হলো 1973 সালের 19 সেপ্টেম্বর থেকে যে বন্দি প্রত্যাবর্তনটা শুরু হয়, এরপরে 74 সালে পাকিস্তান বাংলাদেশকে যখন স্বীকৃতি দেয় তখন বাংলাদেশকে নিয়ে বাংলাদেশ ভারত পাকিস্তান ত্রিদেশীয় একটা বৈঠক হয়। সেই বৈঠকে স্বাক্ষর করেন বাংলাদেশের পক্ষে ডক্টর কামাল হোসেন, ভারতের পক্ষে স্বাক্ষর করেন শরণ সিং, আর পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করেন ইজাজ আহমেদ, সম্ভবত ইজাজ আহমেদ, আজিজ আহমেদ। তো এই ইয়েতে তখন তারা বলেন, বাংলাদেশের কামাল হোসেন তখন বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে গৃহীত প্রস্তাব, আন্তর্জাতিক আইন, যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যাজনিত অপরাধ বিষয়ে যত আইন আছে সবগুলোর বিবেচনায় 195 জন পাকিস্তানি সৈন্য অপরাধী। তখন পাকিস্তানের পক্ষ থেকে আবেদন জানানো হয় যে আমাদের হাতে ছেড়ে দেন, আমরা পাকিস্তানের আইনেই তাদেরকে বিচার করব। এবং এরপর চুক্তিটা স্বাক্ষরিত হয়। ওদের কিন্তু পাকিস্তানের আইনে তাদের বিচার হয়নি, তারা নিয়ে গিয়েছেন। তার আগে 93,000 যুদ্ধবন্দী, এটা কিন্তু ভারত দিয়েছে তাদেরকে। প্রতি একদিন পর পর ট্রেন ভর্তি করে সৈন্যগুলোকে ফেরত পাঠানো হয়েছে পাকিস্তানে। আচ্ছা, সেটা গেল, 93,000 গেল। যাদেরকে নির্দিষ্টভাবে যে সমস্ত অফিসাররা তারা অর্ডার দিয়েছেন, কমান্ড করেছেন, তাদেরকেও শেষ পর্যন্ত ছেড়ে দেওয়া হলো। তো বাংলাদেশের দিক থেকে কিন্তু সব কিছু করা হয়েছে, কিন্তু পাকিস্তান তারপরে বলছেন যে বাংলাদেশ ক্ষমা করেছে, নতুন করে শুরু করতে চেয়েছে, কিন্তু 3টা বিষয় বাকি থেকে গেল। একটা হলো পাকিস্তান কি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইল যে 71 সালে যে কাজটা আমরা করেছিলাম, আমরা দুঃখিত, আমরা লজ্জিত, আমরা ক্ষমা প্রার্থী। 2, বাংলাদেশের যে পরিমাণ সম্পদ পাকিস্তানের হাতে ছিল সেই সম্পদটা কি বাংলাদেশ এখনও ফেরত পেয়েছে? 3, একটা দেশ, হ্যাঁ যুদ্ধের মধ্য দিয়ে আমাদের বিচ্ছিন্নতা হয়েছে, সেই যুদ্ধের পেছনে তো একটা কারণ ছিল, সে কারণ কি আমরা স্বাধীনতা চেয়েছিলাম। এখনও পাকিস্তানের পক্ষ থেকে এই স্বাধীনতার স্বীকৃতির চাইতো কখনো কখনো বলে ভাই ভাই এমন কষাকষি হয়েছিল। খেয়াল করে দেখুন, 75 সালে আমেরিকান সৈন্য ভিয়েতনাম থেকে চলে গিয়েছে। আমেরিকার সঙ্গে কি ভিয়েতনামের বাণিজ্যিক সম্পর্ক নাই? আছে, কিন্তু ভিয়েতনাম কিন্তু তার জনগণকেও মনে করিয়ে দেয় এবং আমেরিকানদেরও মনে করিয়ে দেয় যে তোমরা একটা নৃশংস গণহত্যা চালিয়েছিল। ফলে আমেরিকান কেউ যদি আসেও তাহলে তাদেরকেও কিন্তু সেই জায়গাগুলো তারা ঘুরিয়ে নিয়ে বেড়ায় যে দেখো একদিন তোমাদের প্রজন্ম এই কাজগুলো করেছিল। এটা হলো ইতিহাসের একটা শিক্ষা, ভবিষ্যতে কেউ যেন কারো উপর আর এই ধরনের গণহত্যা নিপীড়ন না চালায়। প্রত্যেকটা দেশ, ইভেন আপনি দেখবেন জাতিসংঘের যে দপ্তর আছে জেনেভাতে, সেখানে একটা কর্নার আছে, বিরাট বড় একটা কর্নার আছে, পৃথিবীর যেখানে যেখানে গণহত্যা যেখানে ইয়ে হয়েছে তার স্মারক সেখানে করা আছে। তার মানে পৃথিবীর সমস্ত দেশের যারা প্রতিনিধিরা যান তারা এটা মনে করেন যে মানুষের উপর হত্যাযজ্ঞ চালানোটা অন্যায়, অপরাধ শুধু না, এটা লজ্জার এবং একটা মানবিক একটা অপরাধ। তো এগুলো তো হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমরা যে সম্পর্কের মধ্যে আমরা মাধুর্য রক্ষা করতে চাই, একটা হচ্ছে যে বৈদেশিক বাণিজ্য পাকিস্তানের সঙ্গে আমাদের হবেই, একটা হচ্ছে আমাদের শিক্ষার বিনিময় হবে, একটা হচ্ছে পণ্য বিনিময় হবে, এটা তো হতে কোনো অসুবিধা নেই। কিন্তু যে দাগটা তৈরি হয়েছিল, সেই দাগটার কারণে যে বেদনাটা তৈরি হয়েছিল, সেটা কি আমাদের খেয়াল রাখতে হবে না?
ফলে এখন যদি বলে না আমাদের আমাদের সমাধান হয়ে গেছে, সমাধানটা কি হয়েছে? আচ্ছা, এই সমাধানটা না হওয়া সত্ত্বেও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য নাই আছে, পাকিস্তানের সঙ্গে আমাদের নানা ধরনের চুক্তি হচ্ছে না হচ্ছে, তো এইরকমই চলবে। কিন্তু যখন তিনি বলেন যে 2বার এটা সমাধান হয়ে গেছে, তখন আমরা মনে করি যে না, কথাটার মধ্যে অসত্যতা আছে। তার বলা উচিত ছিল যে এটা রাজনৈতিক বিষয়, এটা আমরা পরে সমাধান করব, অথবা এটা আমরা সমাধানের পথেই আছি, তাহলে একটু সত্য বলা হতো। যেটা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে সব বিষয়ে আমরা একমত হতে পারিনি, কিন্তু বাণিজ্যের বিষয়ে তো আমরা একমত হতেই পারি। আমরা অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে দৈনিক প্রথম আলো লিখছে যে গণভোট, জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করা নিয়ে আলোচনা, সনদ বাস্তবায়ন নিয়ে ও মতভিন্নতা, সংবিধান সংক্রান্ত প্রস্তাব আগামী সংসদে বাস্তবায়নের পক্ষে বিএনপি, জামায়াত চায় গণভোট এবং গণপরিষদের মাধ্যমে সনদ বাস্তবায়ন চায় এনসিপি। তো এই যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মতভিন্নতা, আসলে এটা কোথায় গিয়ে দাঁড়াবে? এগুলো আমার কাছে মনে হচ্ছে এখন একটা বার্গেনিং ইস্যু হয়ে গেছে। যতটা নৈতিক, যতটা রাজনৈতিক, তার চেয়ে তো অনেক বেশি দর কষাকষির ব্যাপার হয়ে দাঁড়িয়ে গেল। আচ্ছা, জুলাই সনদের মূল প্রতিপাদ্যটা কি হওয়া উচিত? যে আমরা একটা বৈষম্যবিহীন বাংলাদেশের জন্য লড়াই করেছিলাম, আর আমাদের টার্গেটটা কি ছিল? ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার, 15টা বছর দমন পীড়ন নিপীড়ন চালিয়েছে, যেমন দুঃশাসনের একটা দেশ ছিল, পাশাপাশি দেশ থেকে টাকা পাচার, লুটপাট, এগুলো আমরা বন্ধ করতে চেয়েছিলাম। তাহলে আমাদের সনদের তো মূল জায়গা, এই খুব বেশি অল্প কথায় মানে কথা বলার দরকার নেই, অল্প কথায় তো আমরা বিষয়টা উল্লেখ করতে পারি যে এই ছিল আমাদের আকাঙ্ক্ষা, এই ছিল আমাদের লক্ষ্য, এই ছিল আমাদের সংগ্রাম। আমরা সংগ্রামটার স্বীকৃতি চাই, আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য আমরা কাজ করতে চাই, এই তো। কিন্তু এমন এমন ইস্যু তৈরি করলো শুরু থেকেই, একটা বিভক্তি শুরু থেকে বললো কি সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, জাতীয় সঙ্গীত পাল্টে ফেলতে হবে, এগুলো কোনোটাই কিন্তু ম্যান্ডেট ছিল না। তখন কিন্তু জাতীয় সঙ্গীত গেয়ে গেয়ে সবাই আন্দোলনে নেমেছিল, মাথার মধ্যে জাতীয় পতাকা বেঁধেই কিন্তু আন্দোলনে নেমেছিল, এবং একটা ডিসগাইজড ফর্মে অনেক কাজ হয়েছিল। এখন মনে হচ্ছে অনেকে নাকি গুপ্ত হিসেবে অনেক দলের মধ্যে কাজ করেছেন। তো এগুলো কিন্তু খুব ভালো লক্ষণ না, এগুলো হচ্ছে ষড়যন্ত্রমূলক লক্ষণ। মানে আমি মুখে এক কথা বলছি, ভিতরে আর একটা জিনিস রাখছি, তারই অনেক কিছু বহিঃপ্রকাশ এখন ঘটছে। আর গণভোটটা কি নিয়ে হবে? বাংলাদেশে হানা ভোট হয়েছে কয়েকবার, গণভোটটা কিসের জন্য হবে সেটা একটু সুনির্দিষ্ট করতে হবে। গণভোটের মধ্য দিয়ে গণপরিষদ হবে, তো গণপরিষদ হলে আমাদের এখানে গণপরিষদের তো উদাহরণ আছে। পাকিস্তানে একটা গণপরিষদ হয়েছিল 1947 সালে, এই গণপরিষদ 1953 সাল পর্যন্ত বহাল ছিল, এবং 1956 সাল পর্যন্ত বহাল ছিল, এবং পাকিস্তানের সংবিধান হয়েছে 9 বছরে। 56 সালে পাকিস্তানের সংবিধান হয়েছে, 47-এ পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা, সংবিধান হয়েছে 1956 সালে। ভারতের গণপরিষদ সেটা হয়েছিল 1947-এ, আর সেটা শেষ হয়েছে 1953 সালে। ভারতের এই গণপরিষদও কিন্তু 6 বছর ছিল। নেপালে গণপরিষদ হয়েছে 2বার, একবার নেপালের গণপরিষদ ছিল 6 বছর, আর একবার নেপালের গণপরিষদ ছিল 3 বছর। তাহলে আমাদের এরকম গণপরিষদ হয়ে গণপরিষদে এই সমস্ত আলোচনা হতে হতে তার মধ্যে 6 বছর 7 বছর ধরে এরকম আলোচনা চলতে থাকবে। ফলে এইগুলো কিন্তু প্রশ্ন তৈরি করে। 2 নম্বর হচ্ছে যে একই ভোটে গণপরিষদ এবং সংসদ দুটোই চলবে। আচ্ছা, এই যারা এই কথাগুলো বলছে তারাই কিন্তু আবার বিতর্ক করে, আচ্ছা 1972 সালে সংবিধান হয়েছে কিসের ভিত্তিতে, কিসের ম্যান্ডেটে? 70 সালের নির্বাচনের ম্যান্ডেটে। তা এখন যদি বলে তাহলে একই ভোটে বলে কিছুদিন পর্যন্ত সে গণপরিষদ হিসেবে কাজ করবে, তারপরে সে আবার সংসদ হিসেবে কাজ করবে, তাহলে এটা কেমন হবে এই প্রক্রিয়াটা? তো এগুলো কিন্তু খুবই জটিল বিষয়। আমার কাছে মনে হয় যে আমাদের বাসদের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনীগুলো নিয়ে এসে একটা অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের দিকে দেশটা যাক। একটা নির্বাচিত সরকারের একটা দায়বদ্ধতা থাকে, সেই নির্বাচিত সরকার যদি সেই কাজ না করে পরবর্তীতে আবার নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তার ম্যান্ডেট জানাবে, ফলে দেশে একটা গণতান্ত্রিক চর্চাটা অব্যাহত থাকুক। জি, আমরা দৈনিক মানব জমিনের একটি খবর আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে এনসিপির নেতা নাহিদ ইসলামের। তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না। তো এর কারণ হিসেবে যেটি বলেছেন যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, এর বাইরে কোনো নির্বাচন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। উনি কি এটা কি বলার মতো? আচ্ছা, ধরুন এই কথাটা যদি আজকে বাসদের পক্ষ থেকে আমি যদি এখানে বলি, কালকে আমার বিরুদ্ধে মব হয়ে যাবে। বাংলাদেশটা এখানে এমন দেশ হয়েছে, এই দেশে কিছু মানুষ আছে তারা সব কথা বলতে পারবেন, আর কিছু মানুষ আছে তারা কিছুই বলতে পারবেন না। এখন
প্রধান উপদেষ্টা বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আইন উপদেষ্টা বললেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, আমাদের নির্বাচন কমিশন বললেন নির্বাচনের জন্য আমরা পুরো প্রস্তুত, আগামী সপ্তাহের মধ্যে তারা রোডম্যাপ ঘোষণার দিকে চলে যাবেন। আর একদিকে কেউ কেউ বলছেন যে নির্বাচন হবে না। তার মানে কি দাঁড়ায়? তার মানে কি যারা কথা বলছেন, যাদের স্নেহ নিয়ে এরা আছে, তার মানে কি এটা কি উপরেরও এরকম নির্দেশ আছে যে আমরা এরকম বলবো, তোমরা এরকম বলো? মানুষকে এই সন্দেহটা করবে না? আমি এখানে আসছিলাম, আসার সময়ও কিন্তু বলছে স্যার নির্বাচন কি হবে? তো দেখুন একটা অদ্ভুত ব্যাপার, প্রধান উপদেষ্টা বারবার বলছেন নির্বাচন হবে, কিন্তু মানুষ এখনো ভরসা করতে পারছে না। কেন? মানুষ আসলে কিন্তু মুখের কথার চেয়েও তার কার্যপদ্ধতিটা দেখে। আমরা আমাকে নির্বাচন নিয়ে এই সংশয়টা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটাকেও কিন্তু নষ্ট করবে। দুই, অভ্যুত্থানের পরে 1 বছরে আমাদের দেশটা যে যে স্বপ্ন, যে যে লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করবে বলে ভেবেছিলাম, সেই জায়গাগুলোতে অনেক ধাক্কা খেয়েছে। ফলে এখান থেকে মানুষের মধ্যে প্রথমত সন্দেহ, তারপরে কিন্তু ক্ষোভ, তারপরে কিন্তু প্রতিবাদ, এগুলো তৈরি হবে। সেটা কিন্তু আবার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা মার খাওয়ার জায়গায় চলে যাবে। 3 নম্বর হচ্ছে একটা দায়বদ্ধতা কোথাও নাই। এই যে মব সংস্কৃতির নামে যখন যা খুশি তা করা হচ্ছে, তার দায়বদ্ধতা কেউ দায় নিচ্ছে না। কেউ কেউ এটাকে প্রেশার গ্রুপ বলার চেষ্টা করছেন, কেউ কেউ বলছেন এটা স্বাভাবিক প্রতিক্রিয়া। 1 বছর পরেও কেউ এই ধরনের স্বাভাবিক প্রতিক্রিয়া থাকে? 1 বছর পরেও এরকম ঘটনা থাকলে এটাকে স্বাভাবিক বলা যাবে না, এটা অস্বাভাবিক প্রতিক্রিয়া বলা যেতে পারে। 4 নম্বর হচ্ছে চাঁদাবাজির মতন ঘটনাগুলো কিন্তু নানা ফর্মে নানা জায়গায় ঘটছে এবং অনেক সময় খুব ক্ষমতার গুরুত্বপূর্ণ জায়গায় আছেন যারা, তাদের সঙ্গেও, তাদের নামও এর সঙ্গে জড়িয়ে পড়ছে। 5 নম্বর হচ্ছে যে কোনো আইনকে উপেক্ষা করার ক্ষমতায় থাকলে আইনকে উপেক্ষা করা যায়, আইনকে নিজের মতো করে ব্যবহার করা যায় এবং আইনের অপপ্রয়োগ ঘটানো যায়, সেগুলোর কিন্তু দৃষ্টান্ত তৈরি হচ্ছে। কোনোটাই কিন্তু একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের জন্য ভালো নয়। যে কারণে আমরা মনে করি যে নির্বাচনের যে কথাটা প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি তার কথায় অবিচল থাকবেন, এটা জনগণ প্রত্যাশা করে। দ্বিতীয়ত, নির্বাচনের মধ্য দিয়ে একটা খারাপ নির্বাচনের দলেরও কিন্তু কিছু দায়বদ্ধতা থাকে, কিন্তু অনির্বাচিত সরকারের কোনো দায়বদ্ধতা থাকে না। আমরা মনে করি আগামীতে যারাই ক্ষমতায় আসবেন তারা সেই জনগণের প্রতি দায়টা পালন করবেন এবং জনগণও এটা মনে করবে যে 1 মাঘে যেমন শীত যায় না, 1 নির্বাচনেই সব শেষ হবে না। এবার যদি আমাদের কথা তোমরা, আমাদের ম্যান্ডেট অনুযায়ী তোমাদের যে প্রতিশ্রুতি তোমরা বাস্তবায়ন না করো, আমাদের কথা যদি তোমরা না শোনো এবং যে কথা বলে ভোট নিয়েছো তা যদি না করো, আগামী নির্বাচনে তোমরা ভোট পাবে না। এইরকম জায়গায় জনগণকে এম্পাওয়ার্ড করা দরকার। জনগণের ক্ষমতা বা বৃদ্ধি ছাড়া গণতান্ত্রিক চর্চাটা কিন্তু অব্যাহত রাখা যাবে না। শুধু শাসকদের ইচ্ছার উপর গণতন্ত্র টেকে না। আরেকটি সংবাদে আপনার দৃষ্টি আকর্ষণ করছে, সেটা হচ্ছে যে ইসির শুনানিতে হট্টগোল, মারামারি। গতকাল সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি চলছিল গতকাল এবং সেটা প্রধান নির্বাচন কমিশনারের সামনেই এই ঘটনা ঘটে। তো সেখানেও রাজনৈতিক দলগুলো কেন এত অসহিষ্ণুতা তাদের মধ্যে? এটা হলো গণতান্ত্রিক সংস্কৃতির অভাব, যেটা আমরা এক কথায় বলি, সেটার একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে যে ওইখানেই প্রথমে ভোটের আগেই ভোট করে ফেলার একটা প্রচেষ্টা। তারা কেউ কেউ মনে করেন যে সীমানাটা যদি একটু এদিক ওদিক হয় তাহলে আমার ভোটার বোধহয় ওইদিকে চলে যাবে, আমার ভোটার ওইদিকে চলে গেলে তাহলে ভবিষ্যতে আমার ভোটের ক্ষেত্রে প্রভাব পড়বে, এটা একটা বিষয় আছে। 2 নম্বর হচ্ছে সীমানা নির্ধারিত এত লোক যাওয়ার কি দরকার ছিল? সীমানা নির্ধারণে যে শুনানিটা হবে সেই শুনানি কয়জন মিলে করবেন? সেখানে তো 2 পক্ষের যারা যারা যে যুক্তি মানে উত্থাপন করেছেন, পক্ষ না বলেও যদি বলে, যারা উত্থাপন করেছেন তারা তাদের লজিকটা ওখানে উপস্থাপন করবেন। দলবল নিয়ে ওখানে নিয়ে যাওয়ার প্রক্রিয়াটা কেন? যেখানেই দলবদ্ধতার প্রশ্ন সেখানে দঙ্গল সৃষ্টি করা, সেখানে কিন্তু একটা হট্টগোল সৃষ্টি করার জায়গা থাকে। তো নির্বাচন কমিশন অফিস কি ওইটা হট্টগোল করার জায়গা? একটা সাধারণ কোর্ট যদি বলি, আমি একটা উপজেলা কোর্টে বলি, সেখানে কি সব দলবল নিয়ে যায়? সেখানে তো 2 পক্ষের হয় আইনজীবী যান, না হলে যাকে আসামি করা হয় তিনি যান। তাহলে এই প্রথমে মনে হলো যে এই প্রক্রিয়াটা যে অনুসরণ করা হলো, যে ধাক্কাধাক্কি হলো, হট্টগোল হলো, কিছুটা মারামারির মতন পরিস্থিতি তৈরি হলো, ওইটা কিন্তু ওখানে শেষ নয়, এর প্রভাব কিন্তু এলাকায় গিয়ে পড়বে। ফলে এটা একটা দীর্ঘমেয়াদী একটা বিভেদের তৈরি হলো। কিন্তু আমরা যে প্রক্রিয়াটা অনুসরণ করা হলো, এটা যদি এখনই সতর্ক না হওয়া যায় তাহলে আরও অনেকগুলো জায়গায় এরকম সীমানা নির্ধারণী শুনানি হবে। এই সীমানা নির্ধারণী শুনানিগুলো প্রত্যেকটাতে যদি এরকম সংঘাত সংঘর্ষ হতে থাকে, তাহলে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে যে নির্বাচনের পরিবেশটা আর সুষ্ঠু থাকবে না। জি,
ছোট করে একটু 30 সেকেন্ডে বলবেন, সেটা হচ্ছে যে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা আজ থেকে শুরু হচ্ছে এবং রাকসু এবং জাকসু নির্বাচন হচ্ছে, তো কেমন নির্বাচন দেখতে চান? আমরা বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনের সর্বোচ্চ গণতান্ত্রিক চর্চাটা দেখতে চাই। এই বিশ্ববিদ্যালয়গুলো তো স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেছে। আমাদের বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে, যে কোনো মানুষের মুক্তির আকাঙ্ক্ষা ধারণ করে আমাদের ছাত্র সমাজ। সেই ছাত্র সমাজ একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন করবেন এবং ডাকসু, রাকসু, জাকসু প্রত্যেকটা নির্বাচনের মধ্যে দিয়ে ছাত্ররা গণতান্ত্রিক চর্চার একটা উন্নত রূপ জাতির সামনে তুলে ধরবেন, এটাই আমরা প্রত্যাশা করি। জি, আমরা শেষ পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।